ভাবে রক্ষা করে। অর্থাৎ উদ্ভিদের বংশবৃদ্ধিতেও কিন্তু আমরা জানি এই পাখিদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, আর এতে কিন্তু পাখিরাও ভীষণভাবে হ্যাম্পার্ড হয়। তাহলে আচ্ছা, আরেকটা পয়েন্ট বলি, সেটা বেড়াল কিন্তু আছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমি জানি আমার পাড়াতে প্রচুর আতশবাজি ফোটে, শব্দবাজি ফোটে, আমি অনেক অনুরোধ করে অনেক কাউন্সিলিং করেও হয়তো সেই জায়গাটাকে প্রতিরোধ করতে পারিনি। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করণীয়? আমার বাড়িতে তো একটা পোষা কুকুর আছে, আমার বাড়িতে একটা পোষা বেড়াল আছে, তাহলে সেও তো সেই আতশবাজি বা শব্দবাজি দ্বারা এফেক্টেড হবে। তো সেসব ক্ষেত্রে আমার একটা ছোট্ট সাজেশন থাকবে যে প্রত্যেকটা পাড়াতেই দেখবেন কম বেশি 7টা 8টা বা 9টার সময় বাজি পোড়ানো শুরু হয়ে যায়। আপনি সেটা কন্ট্রোল করতে পারছেন না, সাজেশন দেবো আপনাদের, আপনার বাড়িতে যে পোষ্যটি আছে বাজি পোড়ানোর 1-2 ঘন্টা আগে তাকে অনেকটা জায়গা জুড়ে ঘুরিয়ে আনুন, বাইরে ঘুরিয়ে আনার পরে তাকে একটা ঘরের মধ্যে একটু আবদ্ধ রাখুন, যাতে আওয়াজটা না হলে যে ব্যাড এফেক্টগুলো নিয়ে আলোচনা করলাম সেই এফেক্টগুলোও কিন্তু তার মধ্যে হতে পারে। তো আমি তো নেগেটিভ দিক বললাম, এবার দেখা গেল আমি এখানে আলোচনা করছি, আমার বাড়িতেও ছোট বাচ্চা আছে, সেও কালী পুজোর দিন বললো যে বাবা আমাকে এইটা এনে দাও। অর্থাৎ আমি আলোচনা করছি, এখানে ভালো ভালো দুটো কথা বললাম, কিন্তু আমি সেই শব্দবাজি আতশবাজি কিন্তু আমার বাচ্চাকে এনে দিচ্ছি। সুতরাং আমাদের সেই সচেতনতাটা কিন্তু গড়ে তুলতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, সবই তো নেগেটিভ কথা বললাম যে শব্দবাজি আতশবাজিতে এই সমস্যা হতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে যে একটা উৎসব, সকলে আনন্দ করব, তাহলে শব্দবাজি আতশবাজি পোড়াবো না, তাহলে কি করব? এই সংস্থা যেটা এত সুন্দর একটা তপন দিঘি ও পরিবেশ সুরক্ষা সমিতি যেটা এত সুন্দর একটা আলোচনা সভার আয়োজন করেছে, আমার একটা ছোট্ট রিকোয়েস্ট বা সাজেশন থাকবে, আপনারা এরকম একটা প্রোগ্রাম করুন না কালী পুজোর দিন, যে প্রত্যেকটা বাড়ি বাড়ি বা পাড়াতে আপনারা একটা কম্পিটিশন করুন, প্রদীপ প্রজ্বলন কম্পিটিশন। অর্থাৎ প্রদীপ নিজেকে বানাতে হবে, কে প্রদীপ কিভাবে সাজিয়েছে, বা বাড়ির মহিলারা যারা আলপনা দেন, আলপনা দিয়ে সাজিয়ে সুন্দর করে তার উপর নিজের বানানো প্রদীপ কে কিভাবে দিয়েছে। অর্থাৎ তারা কিন্তু সেই কাজে এনগেজ থাকবে, বাড়ির মেম্বাররা সেই কাজে এনগেজ থাকবে। তাহলে কিন্তু শব্দবাজি আতশবাজি থেকে কিছুটা হলেও দূরে রাখা যাবে, চিরতরে হয়তো বন্ধ করা যাবে না, এরকম আলোচনা চক্রের মাধ্যমে সচেতনতা বাড়ে, কিছুটা কমে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায় না। তাহলে মানুষকে যদি এখান থেকে সরিয়ে আনতে হয়, তাহলে কিছুটা অন্য কাজে এনগেজ করতে হবে। এইরকম যদি কোনো অল্টারনেটিভ পরিকল্পনা নেওয়া যায়, সেই ব্যাপারটা আপনারা অবশ্যই একটু দেখুন। আমার হাতে সময় খুব কম, আমি সকলের কাছে ক্ষমা চাইছি। আসলে আমার নতুন জয়েন করেছি জাস্ট 5 তারিখেই, বালুরঘাটে বাড়ি আমার, এই অফিসে জাস্ট 5 তারিখে জয়েন করেছি। তো এতগুলো স্কিম চলছে যে আমার পক্ষে হয়তো আর থাকা সম্ভব হবে না। তাই সকলকে নমস্কার জানিয়ে এত সুন্দর একটা সভা সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ পানি সম্পদ উন্নয়ন আধিকারিক মহাশয়কে। তিনি শব্দবাজি প্রভাব পশুপক্ষীর উপর কি তা সবিস্তারে বর্ণনা করলেন, সঙ্গে একটা আমাদের সুন্দর পরামর্শ দিলেন যে প্রদীপ জ্বালানোর কম্পিটিশন। আমরা চেষ্টা করব ওনার কথাটাকে রাখবার জন্য। এবারে এইমাত্র আলোচনা করলেন ব্লক পানি সম্পদ উন্নয়ন আধিকারিক মহাশয়। আশা করি ওনার বক্তব্য আমাদের সকলে ভালো লেগেছে। আমাদের এখানে উপস্থিত আছেন গঙ্গারামপুরের প্রমোদ দাশগুপ্ত স্মৃতি বিদ্যাপীঠ হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়। উনি একাধারে প্রধান শিক্ষক মহাশয় এবং অন্যদিকে একজন কেমিস্ট্রির শিক্ষক মহাশয়।
এবং অন্যদিকে ওনার আরও একটা ভালো গুণ আছে, উনি সমাজ নিয়ে, পরিবেশ নিয়ে, সাহিত্য নিয়ে খুব সুন্দর চর্চা করেন। তো আমরা এই আলোচনা সভায় ওনাকে পেয়েছি, আমরা সত্যি আপ্লুত এবং ধন্য যে দিব্যেন্দু সরকার মহাশয়ের মতন ব্যক্তি আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের মধ্যে উনি হাত বাড়িয়ে দিয়েছেন, উনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, যে উনি কেমিস্ট্রির টিচার হয়ে, সাহিত্যের অনুরাগী হয়ে এই আমাদের যে আজকের মুক্ত আলোচনা সভা মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর আতশবাজির প্রভাব, এই আলোচনা সভায় উনি উপস্থিত হয়েছেন। আমরা ওনার কাছ থেকে শব্দবাজি, আতশবাজি, যে রাসায়নিক বিক্রিয়া পরিবেশে, আতশবাজি যে ধোঁয়া, সেই ধোঁয়া কীভাবে পরিবেশকে দূষিত করে এ সম্পর্কে আমরা ওনার মতামত এই আলোচনা সভায় অধীর আগ্রহে অপেক্ষা করছি। উনি আলোচনা সভায় অংশগ্রহণ করুন এবং কিছু বলুন। স্যার আসেন স্যার। কিছু বলার আগে প্রথমেই বলি, আমার স্নেহধন্য আমাদের বিদ্যালয়ের কৃতি শিক্ষক অলোক সরকার প্রথমেই আমাকে লজ্জা দিয়ে দিল। আমি সবার প্রথমে তপনদিঘি ও পরিবেশ সুরক্ষা সমিতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো এমন একটা উদ্যোগ গ্রহণ করার জন্য এবং এই অনুষ্ঠানে আমাকে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আস্তে আস্তে ওই আজকে যে হোর্ডিংটা, সেই হোর্ডিং এর উপর দিলাম মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর আতশবাজির প্রভাব। এমনটাই হয়, এমনভাবেই লেখা হয়। মানব স্বাস্থ্য ও পরিবেশ, মানুষকে পরিবেশ থেকে আলাদা করে আমরা নিজেদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা যেন পরিবেশের কেউ নই। আমরা হয় পরিবেশের ত্রাতা অথবা কোনো গিক দেবতা, তার প্রতিনিধি হয়ে আমরা পরিবেশের উপকার করতে যাচ্ছি। আমি সবখানেই এমনভাবেই আমি, এছাড়াও লেখাটা অসম্পূর্ণ হবে, কিন্তু এই লেখা হয় মানব স্বাস্থ্য ও পরিবেশ, মানুষকে যেন আলাদা করে দেখাতে হবে আমাদের। এই একটা বিড়ম্বনা আমাদের সবসময় পেয়ে বসে। আর একটা বিষয় আমি বলবো যে এই তপনে আসতে পেরে আমার নিজেকে ভীষণ আপ্লুত মনে হচ্ছে। খুব ছোটবেলায় আসতাম, এই তপন দিঘিতে বড় হয়ে মাছ ধরতে এসছি। ওই ছোটবেলায় ওই ভোতরার দোকান আছে ছিল, আপনারা অনেকেই হয়তো জানবেন আর ইয়ংরা জানবে না। সেখানে মায়ের সঙ্গে, কাকিমাদের সঙ্গে নতুন পুজোর জামা কিনতে এসছি। তখন দেখেছি এই তপন দিঘিতে প্রচুর চা পাখি, বিস্ময়ে হতবাক হয়ে দেখছি যে একটা ঢেল ছুড়লে যেন একটা পাখি মরে যাবে। আমি এই কথাটা বলছি যে আমি যে জায়গাটায় থাকি, এই মিতা সিনেমা হলের পাশে, এইভাবেই পরিচয় দিতে হচ্ছে আমাকে। সেই পাড়াটার নাম ছিল আমবাগান পাড়া। আমার বাড়ির, আমার পাড়ার নাম থেকে আমবাগান শব্দটা মুছে গেছে। তপনের থেকে যেন তপন দিঘি নামটা মুছে না যায়, সেই জন্য আপনারা তপন দিঘি ও পরিবেশ সুরক্ষা সমিতি আপনারা কাজ করে যাবেন। এই কথা ভেবে আমার ভীষণ আনন্দ হচ্ছে। এই আমাদের পানি সম্পদ উন্নয়ন আধিকারিক, উনার রেস ধরেই আমি কিছু বলার চেষ্টা করছি। অলোক আমাকে বারবার ওই কেমিস্ট্রির কথা বলছে, কেমিস্ট্রি আতশবাজি কিভাবে হয়, সেগুলো হয়তো সংক্ষেপে কিছু বলবো, কিন্তু আমার কোথাও বিষয় থাকে না, বিষয়ের মধ্যে
আবেগটা থাকে, ভালোবাসা থাকে, আমার নিজের চোখ দিয়ে যে পরিবেশকে ভালোবাসা, সেই ভালোবাসাই আমি যদি অন্যদের মধ্যে শেয়ার করতে পারি তাহলেই মনে হচ্ছে আমরা সবটা পারবো। এইটাই আমার সবচেয়ে প্রধান কর্তব্য হয়ে যায়। ভীষণ ভালো লাগছে এই ইয়েটা দেখে, যে এই ব্যানারটা দেখে এর নিচে লেখা আছে যে সবশেষে মাটির প্রদীপ বিতরণ। দীপাবলি আসছে, দীপাবলিতে শব্দবাজি ফাটবে, দীপাবলিতে ওই ফুলঝুরি ছুটবে। এই রিয়াজ থেকে বেরিয়ে এসে মাটির কোলে মাটির প্রদীপ জ্বালবো বলে এই পরিবেশ সুরক্ষা সমিতি তারা নিচে, সবার নিচে ঘোষণা করেছে। কতটা সচেতন ভাবে এই পরিবেশ সুরক্ষা সমিতি, তপন দিঘিও পরিবেশ সুরক্ষা সমিতি এগোচ্ছে, এটা তার প্রমাণ। আমি আগে যখন এই দীপাবলি নিয়ে ভাবতাম, তখন ভাবতাম যে এটা পোকা মারার উৎসব, কিন্তু ওভাবে ভাবতে আমার ভালো লাগে না। আমি এই আস্তে আস্তে ওই মাটির প্রদীপের সঙ্গে রবি ঠাকুরের একটা গানকে মিশিয়ে আমার মনে হলো যে এটাও প্রকৃতির সঙ্গে একটা নিবিড় আত্মিকভাবে এর একটা সম্পর্ক আছে। ওই রবি ঠাকুরের যে গানটা আছে, হেমন্তের এই আধারগুলো, আকাশগুলো করলো আধার, জ্বালাও আলো আপন আলো, জয় করো এই তমশিরে। এই শরতে, এই যে শরতের যে আমরা ঝিকঝিকে আকাশ দেখলাম, আমরা সেই আকাশের মধ্যে অসংখ্য তারা দেখলাম, সেই তারাগুলো এই কুয়াশা হিম ঢেকে দিচ্ছে, তখন আমরা তার প্রতি প্রকৃতিকে তখন আমরা আহ্বান জানাচ্ছি আমাদের ঘরে মাটির প্রদীপে। কি এই সার্থকতা আমি এই মাটির প্রদীপ বিতরণের সঙ্গে এইখানেই পেলাম, যে আমরা আমাদের যে উৎসবগুলো, সেই উৎসবগুলোর উৎস খুঁজতে আমি সবসময় ব্যস্ত হয়ে পড়ি। আমি এই যে হুল্লোড়, শব্দবাজি, আতশবাজি, এগুলো শুধু উৎসব কোনো মানে হয় না। উৎসবের মধ্যে একটা চেতনা থাকা চাই, উৎসবের মধ্যে পরিবেশের সঙ্গে সম্পর্ক থাকা যায়, উৎসবের মধ্যে ভালো কিছু থাকা চাই, উৎসবের একটা কারণ চাই, তবেই সেই উৎসব আছে। সেগুলো ভুলে গিয়ে আমরা শুধু উৎসবটাকে হুল্লোড় হিসেবে দেখব, তাহলে উৎসব নয়। এই যে প্যান্ডেমিক সিচুয়েশন না হলে পরে আজকে এই জায়গায় আমরা সবাই মিলে এই আলোচনা সভায় আমরা একসাথে একত্রিত হতাম না। আমরা এই আতশবাজি বন্ধ করার, এই শব্দবাজি বন্ধ করার জন্য আমরা সাধারণ মানুষকে আহ্বান জানাতাম না। আমরা প্রতিবারের মতো আমরা ঠিক একইভাবে দুমদাম করে আমরা শব্দ, ধোঁয়া, সমস্ত কিছুকে আমরা আহ্বান করতাম, দূষিত করতাম আমাদের বাতাস, দূষিত করতাম আমাদের শরীর, আমাদের নানা অসুখকে আমরা বাড়িয়ে তুলতাম। এই যে আমার এই পানি সম্পদ আধিকারিক, উনার কথা রেস ধরে যেটা বলতে যাচ্ছিলাম, ডাক্তারবাবু বলবে, আমি বলতে গেলে একটু লম্বা হয়ে যায়। আমি ওই কেমিস্ট্রির বিষয়টা ওটা হয়তো লাস্ট অব দি আনাই হবে না। আমি আবেগের কথাগুলোই আমি খুব করে সবসময় সব জায়গায় বলতে চাই, যে আমরা আমার মাসির বাড়ি হচ্ছে চা বাগানে, মাদারিহাটে। ছোটবেলায় যেতাম, ওই চা বাগানের মধ্যে হাতি ঢুকে পড়তো, সে হাতিদের তাড়ানো হতো পটকা পাঠিয়ে। তার মানে এটা যে পশু পাখিরা শব্দ পছন্দ করে না, আমরা কি আলাদা? আমরা চেতনাতেই আমরা আলাদা। তাছাড়া প্রকৃতির আর 5টা সৃষ্টির সঙ্গে মানুষও একটা জীব। আমাদের তেঁতুলতলায়, ইন্দ্রনাথপুর কলোনি তেঁতুলতলায়, সেখানে কীর্তন হয়, জ্যৈষ্ঠ মাসে কীর্তন হয়। বিরাট বড় ন্যাড়া তেঁতুল গাছ, তার নিচে
সেই লাউড স্পিকার বাজিয়ে সেখানে কীর্তন করা হয়। আমার খুব খারাপ লাগতো। ছোটবেলায় দেখতাম, প্রতিবারই দেখি যে পেঁচার বাচ্চারা সেগুলো গাছ থেকে ঝরে 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 পড়ে। মানে শব্দ দূষণ সেগুলো কোনো জীবই সহ্য করতে পারে না, পরিবেশের পক্ষে অসহনীয়। আমরা অযথাই হুল্লোড় করি, আমরা পরিবেশের আমরা যে কত ক্ষতি করি, এবং পরিবেশের সব ক্ষতি যে আমাদের ক্ষতি সেটাই আমরা সাধারণ মানুষকে গিয়ে বোঝাতে হবে। আমরা এখানে আলোচনা করছি, সেই আলোচনার উদ্দেশ্য, এই আলোচনাটা একটা প্রচারমূলক, কিন্তু বাস্তবে আমরা যখন যাব তখন খুব সাধারণ মানুষের কাছে যাব, তখন তাদের মতো করে আমাদের বলতে হবে যে এই যে পরিবেশ আমরা দূষণ করছি, এই পরিবেশের যা উপাদান, সেই উপাদান আমার শরীরে, সেই উপাদান দিয়ে আমি তৈরি হয়েছি। সুতরাং এই পরিবেশ যদি দূষিত হয়, এই পরিবেশ যদি খারাপ হয়, তাহলে পরে আমার শরীরও খারাপ হবে, আমারও অসুখ বিসুখ হবে। আমি যে এই পরিবেশের থেকে একটু বিচ্ছিন্ন নই, এই কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। আমাদের এত ঘটা করে আমাদের এই টুনি বাল্ব জ্বালিয়ে ঝিকমিকি ঝিকমিকি আমাদের মহানগরী গড়ে তুলতে হবে, কোনো মানে আছে? কোনো মানে নেই। আমার মনে আছে যে আমরা যখন কেমিস্ট্রি পরীক্ষা দিতে যাই, তখন বালুঘাট কলেজে পড়ি, আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হতো ইউনিভার্সিটিতে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে। পরীক্ষা দিতে গিয়ে সন্ধ্যাবেলা ওখানে পৌঁছে মনে হচ্ছে যে স্বপ্নের মতো একটা জায়গা। আমি সে দৃশ্য আমি কোনোদিনও ভুলবো না। এত জোনাকি, এত সজ্জা, এত সাজ, এত সুন্দর আমি আর কখনো আলোকসজ্জা আর দেখিনি। এই কদিন আগে খুব ভোরে, মাঝে মাঝে খুব ভোরে উঠে পড়ি, 3:30 4টার সময় ছাদে গিয়ে দেখি আকাশ ভরা তারা। এই যে অত সুন্দর করে কি আমরা আমাদের বাড়ি সাজাতে পারবো? কি দরকার? আমাদের এই প্রকৃতির প্রতি আমাদের যদি টান আসে, আমাদের ভালোবাসা আসে, তাহলে পরে আমরা এই যে কৃত্রিমতা, সেই কৃত্রিমতা সব মুখোশ আমরা খুলে ফেলতে পারবো। আমরা নিজেদেরকে আমরা পরিবেশমুখী করলে পরে আমরা পরিবেশের যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোও আমরা নিশ্চয়ই সমাধান করতে পারবো। তাই সবার আগে চাই নিখাদ ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই, যে ভালোবাসা হবে অনাবিল। আজকে করোনার মহামারী চলছে, বিভিন্ন জায়গায় বিতর্ক হচ্ছে, হাইকোর্ট রায় দিচ্ছে যে এই প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের এই দীপাবলির উৎসবে আতশবাজি, শব্দবাজি এইসব পোড়ানো চলবে না। অত্যন্ত বাস্তবের সঙ্গে, অত্যন্ত সুচিন্তিতভাবে সচেতন মানুষরা, কোর্ট সবাই মিলে এই উদ্যোগটা গ্রহণ করছে। 2-1 বছর যদি আমরা একটু এইরকম হুল্লোড়, আমি হুল্লোড়ই বলবো, এই হুল্লোড়পনা যদি আমরা না করি, কি এসে যায়? আমরা এই করোনার আবহে আমরা দেখেছি যে আমরা যদি পরিবেশের উপর অত্যাচার না করি, আমাদের হুটোপুটিতে পরিবেশ যদি অস্থির না হয়, তাহলে ওই পরিবেশ কি সুন্দর সেজে ওঠে। আমরা দেখেছি যে এই যে কত বৃষ্টি হলো আমাদের এখানে, আমরা ছোটবেলায় যেভাবে বৃষ্টি দেখতাম, ঠিক সেই রকম বৃষ্টি হলো, এই সবুজে সেজে গেল। এই আমাদের নদীতে কোনোবার দেখিনি এত জল থাকে, মাছ থাকে, এবার হয়েছে। আমাদের ওই নদীর ধার ঘেঁষে ওখানে দেখতে এবার দেখেছি কত পাখি এসছে। এই সামান্য একটু সুযোগ পেয়েছে পরিবেশের, ওরা সামান্য একটু সুযোগ পেয়েছে এই বিমুখ মানুষের থেকে, বিমুখ সভ্যতার থেকে ওরা নিজেদের মনের আনন্দে একটু জায়গা করে নেওয়ার সেই সুযোগ পেয়েছে। এটা আমরা সবাই দেখেছি। সুতরাং আমরা আমাদের সভ্যতা, আমাদের উন্নত নাসিকার এই যে গরল সভ্যতা, এই সভ্যতাকে একটু সরিয়ে রেখে আমাদের ওই বৈদ্যুতিন সেই টুনি বাল্ব, আমাদের রাসায়নিক সমস্ত দূষণ, সেই দূষণকে আমরা আরেকটু সরিয়ে রাখি না কেন?
তাতে সব দিক দিয়ে ভালো, করোনা রোগীদের পক্ষে তো ভীষণ ভালো হবে। আপনারা জানেন যে এই যে আতশবাজি আমরা ছোটবেলায় বাড়িতেও বানিয়েছি, তুবড়ি বানিয়েছি আমরা ওই দোকান থেকে, দশকর্মা ভাণ্ডার থেকে গন্ধ কিনে, তারপরে ওই কাঠ কয়লা নিয়ে এসে, তারপরে ওই আমার কাকার কাছ থেকে বলতাম যে ল্যাব থেকে তুমি একটু সোডা নিয়ে এসো, মানে চিলি সালফেট, পিটার, পটাশিয়াম নাইট্রেট, এইসব মিশিয়ে আমরা তুবড়িবাজি তৈরি করেছি। তখন শুধু ওই বাজি ফোটানোর আনন্দটা ছিল, চেতনা ছিল না। এখন চেতনা আমাদের প্রত্যেকের দরকার। সেই শিশুসুলভ সেই অচেতন ভাবটা সবার মন থেকে দূর করতে হবে, কারণ আমাদের সভ্যতা এখন পিঠ থেকেছে। আপনারা জানেন যে এই যে শব্দবাজি, আতশবাজি, এসবের ফলে কি হচ্ছে, এর থেকে বাতাসের মধ্যে দুরকম ভাবে তার দূষণ হচ্ছে। একটা হচ্ছে গ্যাসীয় উপাদান, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে বাতাসকে দূষণ করছে। আরেকটা সলিড পার্টিকেল, মেটাল টক্সিসিটি আমরা যেটা বলি, ক্যাডমিয়াম, সীসা, স্টনসিয়াম, বেরিয়াম। আমরা আতশবাজি দেখে আমরা ভাবছি এই 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 রকেটটা সবুজ আলো জ্বললো, এই হাউইটা লাল বাতি জ্বললো, এগুলো সব বিভিন্ন মেটালের কালার। এই মেটালগুলোর মধ্যে কতগুলো কি মারাত্মক। এই যে আমরা যার জন্য আমরা বলছি যে করোনা পেশেন্ট, এই পেশেন্টের মূল যে রোগ আমাদের এই তোমার ম্যাগনেসিয়াম, এগুলো আমাদের ভীষণভাবে আমাদের শরীরে ক্ষতি করে। এই মেটাল টক্সিসিটি আর একটা ভীষণ খারাপ দিক আছে, যেটা কিন্তু খালি এই জায়গায় থেমে থাকলে চলবে না। আপনারা হয়তো নেপোলিয়নের গল্প জানেন, নেপোলিয়নের জীবন কাহিনী জানেন। নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়েছিল। সেই দ্বীপে নেপোলিয়নের বন্ধু ছিল একটা কচ্ছপ। সেই কচ্ছপটা বছর 15 আগে মারা গেছে। সেই নেপোলিয়নের পরে তার কবর খুঁড়ে নখ টক এইসব পরীক্ষা করে আর্সেনিক পাওয়া গেছে। তাকে সেকোবিষ বা আর্সেনিক খাবারের সঙ্গে মিশিয়ে ধীরে ধীরে মারা হয়েছে। এই যে এলিমেন্টগুলো, এই যে মৌলগুলো, কিছু মেটাল, কিছু নন মেটাল, এগুলো হচ্ছে এমন টক্সিক, এগুলো শরীরে ঢুকলে আর শরীর থেকে বেরোয় না। ক্যাডমিয়াম, কপার, লেড, আর্সেনিক, এগুলো শরীরের মধ্যে একবার ঢুকলে শরীরের মধ্যেই থেকে যায়, পার্মানেন্ট সারা জীবন বিষক্রিয়া সৃষ্টি করে। এই ভয়ঙ্কর বিষয়টা, সেই বিষয়টাও আমাদেরকে অবহিত থাকতে হবে। আমাদের এই টক্সিসিটি থেকে, কারণ এইভাবে কিন্তু আমাদের শরীরে নিয়মিত বিষ জমছে, এই বাতাস থেকে বিষ জমছে, এই বিষগুলো বাতাসে আমরাই ঢালছি, সেই বিষ আমাদের শরীরে জমা হচ্ছে। যা হোক, আমি হয়তো খুব লম্বা হয়ে যাচ্ছে, আমি আর ডাক্তারবাবু আছেন, প্রত্যেককে ধন্যবাদ নমস্কার জানিয়ে আবার বলছি যে তপনদিঘি ও পরিবেশ সুরক্ষা সমিতি তাদের এই পথ চলা, সেই পথ চলা আগামী দিনে একদম কার্যকরী, এফেক্টিভ হোক। এবং এই তপনদিঘি, আমি মাঝে মাঝে শুনি তপনদিঘির চারপাশে নাকি কি বিল্ডিং হচ্ছে, এই তপনদিঘি বুঝে যাবে না তো, এই জায়গাগুলো রুখতে হবে। আমাদের সবাইকে হাতে হাত ধরে কাজ করতে হবে আগামী দিনে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ প্রণবানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মহাশয়কে। উনি একাধারে রসায়নবিদ, উনি পরিবেশবিদ, উনি প্রকৃতিপ্রেমী। ওনার বক্তব্যে আমরা ধন্য। এবারে আসছেন তপন ব্লকের প্রাক্তন স্বাস্থ্য আধিকারিক মাননীয় গণেশ সর্দার মহাশয়। ওনাকে বলবার জন্য অনুরোধ করছি।
নমস্কার, এখানে উপস্থিত সমস্ত পথ চলতি মানুষ এবং সমস্ত অটো চালক, টোটো চালক এবং দোকানদার, আরও নমস্কার এখানে সমস্ত ডেলি কর্মরত ব্যক্তিগণ। আজকে যে আলোচনা আমরা সভা করেছি আতশবাজির প্রভাব এবং আমাদের পরিবেশের উপরে, এটা হয়তো আমরা এখন যা ব্যস্ত হয়তো দাঁড়িয়ে শোনার মতো টাইম পাবো না, কিন্তু পথ চলতে চলতে যেটুকু শুনবো সেটুকু যদি আমরা মাথায় রাখতে পারি, সেটুকু যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু অনেক। আজকের যে আলোচনা সভা আমরা এখানে করেছি, খুব ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আপনার বাড়িতে যে ছোট বাচ্চাটা আছে, যখন কোনো রাস্তা দিয়ে ছুটে যায়, ছুটছে 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 প্রচণ্ড ছুটছে, আপনি বুঝতে পারছেন বাচ্চাটা ছুটছে, একসময় পড়ে যেতে পারে। আপনি নিশ্চয়ই সেই বাচ্চাকে তখন বলবেন, বাবা একটু আস্তে ছোট, পড়ে যাবে, হাত পা ভাঙবে। কারণ কি, সেই বাচ্চাটাকে আপনি মন থেকে ভালোবাসেন। ভবিষ্যতে বাচ্চারা যে হাত পা ভেঙে যাতে কোনো অসুবিধা না হয়, সেটা আপনি ভালো করেই জানেন। আপনি নিজে যখন কোনো কাজ করতে যাবেন, যখন অসুস্থ হয়ে যাবেন, তখন আমি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার শরীরটা আর বইছে না, আমাকে রেস্ট নিতে হবে, ফ্রেশ হতে হবে। আমরা যেমন আমাদের বাচ্চা কাচ্চা প্রত্যেককে যেমন ভালোবাসি, এখন আমাদের পরিবেশকেও ঠিক সেরকমভাবে ভালোবাসার সময় কিন্তু চলে এসছে। এবং যদি না বাঁচতে পারি, এর পরবর্তী কি হবে সেটা বলা খুব মুশকিল। লকডাউনের পর পরিবেশ দূষণ কতটা কমে গেছে তার জ্বলন্ত উদাহরণ আমরা সবাই দেখেছি, পেপারেও পড়েছি। রায়গঞ্জ থেকে, শিলিগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড় আমরা দেখতে পাচ্ছি। কারণ কি, পলিউশন একটা কমেছে এই লকডাউনের জন্য। আপনি দেখুন, এই লকডাউনের জন্য যেমন পরিবেশ যেমন ভালো হয়েছে, তেমনি আমার ইকোনমিক দিক থেকেও আমরা অনেকটা পিছিয়ে গেছি। যে তাই তো এত এত আমার ব্যবসা হলো না, এত লস হয়ে গেল। পরিবেশ যদি আমরা সুস্থ না রাখতে পারি, তাহলে আমাদের পরের জেনারেশন কিন্তু তাদের পক্ষে বেঁচে থাকা আরো কষ্টকর হয়ে যাবে। সেইটা আমাদের মাথায় রাখতে হবে। তা এখন কিন্তু সেই পরিবেশকে ভালোবাসার সময় কিন্তু চলে এসছে। এখন যদি আমরা অল্প করে হলো নিজের থেকে যেটুকু মানার, আমরা জানি পারবো না, পারতে গেলে কষ্ট হবে, কিন্তু যেটুকু মানার মন থেকে যদি আমরা না চেষ্টা করি, পরবর্তীকালে কিন্তু আমাদের যে বাচ্চা কাচ্চা, আমাদের জেনারেশন থাকবে, তারা কিন্তু বেঁচে থাকার মধ্যে সিচুয়েশন পাবে কিনা সন্দেহ হয়ে যাবে। যদি পরিবেশ সুস্থ রাখতে পারি, তাহলে জানবেন আমার আপনার জেনারেশন কিছু করে হলেও খেতে পারবে। কিন্তু পরিবেশ যদি সুস্থ না থাকে, আপনি যতই বড় চাকরি করেন, কোনো কাজে লাগবে না। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাই আজকের এই যে মঞ্চ, তপন দিঘিয়া পরিবেশ সংস্থা যে মঞ্চ বানিয়েছে, এই মঞ্চটা কিন্তু আমার আপনার সবার। আজকের যে চেয়ারগুলো আপনারা ফাঁকা দেখছেন, হয়তো আজকে প্রথম মঞ্চ বলে চেয়ার ফাঁকা আছে, এই চেয়ার কিন্তু আপনাদের সবার জন্যে। আপনারা যে কেউ মনে করলে, যদি মনে করেন কোনো পরামর্শ দেওয়ার আছে, ভালো কিছু বলার আছে, এই চেয়ারে বসে বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। আজকের প্রথম আলোচনা সভা বলে হয়তো অনেকের কিছু মনে হচ্ছে না। আমি আশা করব প্রত্যেক বছর এরা এইরকম ধরনের একটা পরিবেশ সচেতনতার উপর একটা কিছু একটা রাখুক, তাহলে মানুষ বুঝতে পারবে যে পরিবেশ দূষণ রক্ষা করার জন্য আমাদের কতটা দায়িত্ব, আমাদের কি করা উচিত। আজকের এই যে মঞ্চ হয়েছে, এই মঞ্চ কিন্তু সবার জন্যে। যে শিশুটা আজকে জন্মেছে আর যে বৃদ্ধ বয়স্ক, সবার জন্য কিন্তু এই মঞ্চ। কীরকম, এই পরিবেশ যদি সুস্থ না থাকে, আপনার যে বাচ্চাটা আজকে জন্মাচ্ছে তার কিন্তু সমস্যা হবে। যে বয়স্ক মানুষ হয়ে যাচ্ছে, তার হার্ট, সুগার, লাংসের সমস্যা তারও শুরু হয়ে যাবে। পরিবেশ যদি সুস্থ রাখতে পারি, তাহলে আপনার বাড়ির বাচ্চাও সুস্থ থাকবে, বয়স্করাও সুস্থ থাকবে। আর বাচ্চা আর বয়স্ক যদি সুস্থ রাখতে পারেন, তাহলে জানবেন আপনার ফ্যামিলি সব সুস্থ। এদের পিছনে আমার টাইম কম দিতে হবে, তাহলে আপনি নিজস্ব উন্নতি করার জন্য আপনি নিজে আরও টাইম পাবেন। প্রথমত আমাদের যদি এয়ার পলিউশন যদি হয়, যেটা হয় প্রথমত কিছু কিছু দেখবেন অ্যালার্জি আছে কারো কারো।
অ্যালার্জি তো আমার তো এখন তো আগে যেমন অ্যালার্জি দেখা যেত, এখন তো বেশিরভাগ মানুষের প্রায় অ্যালার্জি থাকে, আপনারা কম বেশি জানেন। যত দিন যাচ্ছে এই শ্বাস প্রশ্বাস নালে অ্যালার্জি সিস্টেমটা আরও বেশি হচ্ছে। দেখবেন কম বেশি প্রত্যেকেই ডাস্ট অ্যালার্জি আছে প্রায়। একটু গেলেই সেট্রিজিন বা লিভোসিটিন ট্যাবলেট আমাদের খেতে হয়, না খেলে মনে হচ্ছে যেন কেমন একটা অস্বস্তি হচ্ছে। এটা কিন্তু আগে এত ছিল না। আর 2009-10 যখন আমি তপনে আসি, তখন কিন্তু এখানে ম্যালেরিয়া পেশেন্ট হাতে গুনে বলে দেওয়া যেত যে 10টা, 5টা, 8টা। আর এখন যা অবস্থা তপন ব্লকের, ম্যালেরিয়া বলেন আর যাই বলেন, খাতায় লিখে রাখতে হয়, না তো ভুলে যাবেন কোথায় কোন রোগ কোন গ্রামে কটা করে আছে। এটা কি এফেক্ট? এটা হচ্ছে আপনার পরিবেশ যদি সুস্থ না রাখতে পারি, পরিবেশ যদি দূষণ হয়, সেখান থেকে আমাদের সমস্যা শুরু হবে এবং সেখান থেকে নতুন নতুন ভাইরাসেরও জন্ম নেবে। যদি আমরা পরিবেশ দূষণ রোধ করতে না পারি, তাহলে কি হবে? আমাদের যে হার্টের যে সমস্যা আছে সেগুলো আরও বেশি করে বাড়বে। বিশেষ করে আপনি খুব সিম্পল জিনিস দেখবেন, আপনার বাড়িতে যদি হার্টের সমস্যা কোনো রুগী থাকে আর তার পাশে বাড়ির লোক যদি ফটফট করে জোরে জোরে ফটকা ফাটায়, আপনার কেমন লাগবে? এটা আপনারা নিশ্চয়ই ফিল করতে পারছেন। সেই জন্যেই আজকে শুধু তাই নয়, তার পাশের বাড়ি যদি একটা বাচ্চা ছেলে থাকে, যে ছেলেটা কালকের জন্মেছে, 5 দিন বা 7 দিন বয়স, যদি আপনি পাশের বাড়ি যে একটা পটকা বাজান, ওই বাচ্চা কোনোদিন ঘুমাতে পারবে না। ঘুমোতে পারবে না, সেটা বর্তমান অবস্থা। ভবিষ্যতে যেটা হবে, ওর কিন্তু কানের কোনো পার্মানেন্ট ড্যামেজ হতে পারে। এই পার্মানেন্ট ড্যামেজ যদি হয়, ভবিষ্যতে কিন্তু ওই বাচ্চার কান নিয়ে সমস্যায় পড়তে হবে। একটা কথা দুবার করে বলতে হবে, তবে সে হয়তো শুনতে পাবে। তাই বলছি, সবাইকে রিকোয়েস্ট, এই পরিবেশ নিয়ে ভাবার কিন্তু আমাদের সবাই এসছে, কম বেশি আমাদের সবাইকেই ভাবতে হবে। আর বিশেষ করে শ্বাসকষ্ট রোগী যারা আছে, এই আতশবাজির প্রভাবে তাদের কিন্তু এই সময়টা আর বেশি হয়, তাদেরকেও একটু সাবধানে থাকতে হবে। আর তপন দিঘি বা পরিবেশ সংস্থা যে উদ্যোগ নিয়ে আজকে যে আলোচনা সভা করেছে, আপনারা দূর থেকে কেউ দেখলেও মনে করবেন না যে এটা কারোর নিজস্ব এটা মঞ্চ বা নিজস্ব কিছু। এটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত। শুধু আজকের মঞ্চ দেখছেন বলে যে আজকের এই তপনদিঘি পরিবেশ সংস্থা আছে তা নয়, এটা সব দিনেই আছে। আপনার যদি মনে হয় পরিবেশ নিয়ে বা কোনো ভালো কিছু কাজ নিয়ে মনে হয় যে এইটা করলে ভালো হয়, আপনি এই সংস্থার মধ্যে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের অলোকদা আছে। আমরা সবসময় পরিবেশকে ভালো রাখার জন্য যে কাজ বা প্রশাসনের কাছ থেকে হেল্প পাওয়া যায় ভালো রাখার জন্য, সেই ধরনের কাজগুলো আমরা বা এই পরিবেশ তপন পরিবেশ সংস্থা এরা করে থাকে। যেমন তপন দিঘির যা সিচুয়েশন আপনি এখন বুঝতে পারছেন, দেরিতে হলেও কাজটা শুরু হয়েছে। তবে এই তপন দিঘি পরিবেশ যে উদ্যোগ নিয়ে কাজটা শুরু করেছে আজকে, এটা খুবই ভালো লাগছে। হয়তো এই মঞ্চে আমি হয়তো নাও থাকতে পারি, অন্য কেউ এই মঞ্চে আসবে, কিন্তু এইভাবে যদি এরা লেগে থাকে, দেখবেন তপনের চেহারা আজকে এরকম থাকবে না, দেখবেন অনেক চেঞ্জ হয়ে যাবে। এই পরিবেশ, এই দিঘিটা যদি আমরা সংস্করণ করতে পারি। আর তার সঙ্গে এনারা আরেকটা খুব সুন্দর, যেটা হচ্ছে পরিবেশ সুরক্ষা। পরিবেশ সুরক্ষা এখন যা সময় এসছে, এই লকডাউনের পর আমরা যেভাবে হোঁচট খেয়েছি, সেখান থেকে আমাদের এই ধারণা চলে এসছে যে পরিবেশকে নিয়ে এখন ভাবার সময় চলে এসছে। পরিবেশকে নিয়ে আমাদের গুরুত্ব দিতে হবে। যদি না দিতে পারি, এর এফেক্ট বা এর ফল আমাদেরকেই ভোগ করতে হবে। তার ফলাফল আমরা যখন হসপিটালে ডিউটি করি তখনই বুঝতে পারি। এই শীতকাল আসছে, এখন চারিদিকে যদি ফটকা বাজে সব ফাটানো হয়, যে ধোঁয়া চারিদিকে হবে, শ্বাসকষ্ট পেশেন্ট যারা আছে বাড়িতে, দেখবেন ঠিক 10টা 11টার পর থেকে তাদের সমস্যাটা শুরু হয়, কারণ ধোঁয়াটা সেই সময় সবচেয়ে বেশি ডেন্সিটি হয়। এইটাই হচ্ছে মানুষের আতশবাজির উপর যে এফেক্ট, সেটাই হচ্ছে এটা। আর আমরা হচ্ছে আতশবাজির যে এফেক্ট মানুষ সমাজের উপরে বা স্বাস্থ্যের উপরে, এটা আজকের আপনারা মঞ্চে না শুনলেও আপনারা এখন যা মোবাইল যা নেটওয়ার্ক আছে, আপনারা নিজেও দেখে নিতে পারবেন।
কিন্তু আমাদের মেন সমস্যা হচ্ছে সচেতনতা এবং নিজের মন থেকে সেটা মানা এবং অপরকে মান্য করতে হেল্প করা। ভুল ত্রুটি আমাদের সবার মধ্যেই থাকবে, তপন দিকে বলুন, পরিবেশ সংস্থা বলুন, যে কোনো মানুষ সবার মধ্যে ভুল ত্রুটি থাকবে। আমাদের উদ্দেশ্য থাকবে ভুলটাকে শুধরে নিয়ে পজিটিভ মেন্টাল অ্যাক্টিভিটি নিয়ে, ভালো মেন্টালিটি নিয়ে, ভালো করার মতো মানসিকতা নিয়ে কাজ আমাদের এগিয়ে যেতে হবে। তাহলে দেখবেন আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। ভুল মানুষের সবারই থাকবে। তাই আবার বলছি, তপন পরিবেশ ও সুরক্ষা সমিতি যেভাবে এত সুন্দর আলোচনা সভা তৈরি করেছেন আপনাদের জন্যে, আপনারা আশা করি সবাই এটা মেনে চলবেন, চেষ্টা করবেন নিজের থেকে মানার। কম বেশি পজিটিভ নেগেটিভ সবার উপর এফেক্ট করবেন, কিন্তু সবাই মানার চেষ্টা করবেন। হেলথ নিয়ে বেশি কিছু বলার নেই, কম বেশি প্রায় আমি বলেই ফেলেছি উদাহরণ দিয়ে। আর সবাইকে তপন দিঘি পরিবেশ সংস্থা থেকে এবং আমার পক্ষ থেকে অগ্রিম দীপাবলির শুভেচ্ছা রইল। আপনারা সবাই ভালো থাকবেন, মাস্ক পরে থাকবেন, চেষ্টা করবেন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার, চেষ্টা করবেন রেগুলার স্যানিটাইজ করার এবং চেষ্টা করবেন ভিড়ভাড়টা এড়িয়ে যাওয়ার এবং সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন। বেশি কিছু আর দীর্ঘায়িত করলাম না, এই সংক্ষিপ্ত বক্তব্য বলে আমি এখানে আমার বক্তব্য শেষ। নমস্কার। তপন দিঘি ও পরিবেশ সুরক্ষা সমিতির আলোচনা সভায় মূল্যবান বক্তব্য রাখলেন প্রাক্তন তপন ব্লক আধিকারিক মাননীয় গণেশ সর্দার মহাশয়। এবারে বক্তব্য রাখবেন বালাপুর স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, টিচার ইনচার্জ সুজিত বর্মন মহাশয়। ওনাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। তপন দিঘি ও পরিবেশ সুরক্ষা সমিতির যে আয়োজনে আতশবাজি, শব্দবাজি এবং পরিবেশ দূষণ সংক্রান্ত যে আজকে আলোচনা চক্র, সে আলোচনা চক্রের সূত্র ধরেই আমাদের ডাক্তারবাবু গণেশ সর্দার মহাশয় খুব সুন্দর উপস্থাপন করলেন যে কিভাবে আমাদেরকে এই করোনা মহামারীর মধ্যে আতশবাজি, শব্দবাজিকে বাদ দিয়ে আমরা সুস্থ হয়ে বেঁচে থাকতে পারি। তো এরই সূত্র ধরে আমাদের এখানে উপস্থিত আছেন বালাপুর হাই স্কুলের টিচার ইনচার্জ, আমাদের স্থানীয় শিক্ষক মহাশয় সুজিত বর্মন মহাশয়। ওনার কাছ থেকে একটু শুনে নেই এই শব্দ সংক্রান্ত এবং পরিবেশ সংক্রান্ত কিছু বিষয়। নমস্কার। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি সত্যি নিজেকে ধন্য মনে করছি। তার আগে ধন্যবাদ জানাচ্ছি আজকে যে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে, বিশেষ করে তপন দিঘি সুরক্ষা সমিতির উদ্যোগে পরিবেশ সংক্রান্ত বিষয় নিয়ে একটা আলোচনা সভায়। পরিবেশ সংক্রান্ত আলোচনা করতে গিয়ে বা বলতে গিয়ে দু একটি কথা আমি প্রথমেই বলবো যে আমরা বিভিন্ন আলোচনা দেখি, স্ট্রিট কর্নার দেখি, রাজনৈতিক নেতাদের আলোচনা দেখি, কিন্তু তার থেকেও যে আমাদের মানব জীবনে অর্থাৎ পরিবেশে বসবাস করতে গেলে সব থেকে যেটা জরুরি যে স্বাভাবিক সুস্থ পরিবেশ। এই স্বাভাবিক সুস্থ পরিবেশের ক্ষেত্রে আমরা বিশেষ করে ছোট থেকে যখন পড়াশোনা করেছি তখন দেখেছি তিনটি পলিউশন সম্পর্কে আমরা বেশিরভাগ আলোচনা করে থাকি: এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন এবং সাউন্ড পলিউশন। তো যেহেতু দু একদিনের মধ্যে আমাদের দীপাবলি অনুষ্ঠান আসছে, সেই অনুষ্ঠানকে কেন্দ্র করেই যে আতশবাজি বা শব্দ দূষণ হয় এবং এই শব্দ দূষণ যে কিভাবে একটা মানুষের স্বাভাবিক জীবনযাপনকে ব্যতীত করে সে সম্পর্কে আমাদের আলোচনা। যেহেতু তপন দিঘি সুরক্ষা সমিতি অর্থাৎ পরিবেশ সংক্রান্ত বিভিন্ন রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়, তো আজকের যে মূল আলোচনার বিষয় আমার মনে হয় সে বিষয়টি হচ্ছে শব্দ দূষণ সংক্রান্ত বিষয়ে আলোচনা। জল দূষণ
বা বায়ু দূষণ সম্পর্কে আমি এখানে আলোচনা করব না, আমি শব্দ দূষণ সম্পর্কে একটু বেশি আলোচনা করব। আর জল কিভাবে মানুষকে ক্ষতিকর করে সে সম্পর্কে আমাদের ডাক্তারবাবু কিছুক্ষণ আগেই বললেন। আমরা যেহেতু শিক্ষকতা পেশায় আছি বা আপনারা যারা পড়াশোনার মধ্য দিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে শব্দ দূষণ কিভাবে ক্ষতিকারক আমার মনে হয় তাদের থেকে বেশি কেউ ভালো বুঝতে পারবেন না। কিন্তু আজকে আমাদের সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমরা কি দেখি? ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একদম রাত্রি 10টা পর্যন্ত বাড়ি থেকে বেরোলেই বিভিন্ন শব্দ দূষণ, সে ফটকাবাজি হতে পারে বা মাইকের হতে পারে বা বিভিন্ন রাজনৈতিক দলের মিছিল মিটিং হতে পারে। কিন্তু একটা শিশু বা যারা পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে এই শব্দ দূষণটা মারাত্মক ক্ষতিকারক, বিশেষ করে যারা অসুস্থ। আমরা এই জিনিসগুলোকে কিন্তু অনেকে লক্ষ্যই করি না বা করলেও এড়িয়ে যাই। তো সবার আগে এই শব্দ দূষণকে নিয়ন্ত্রণ করতে গেলে জনগণের সচেতনতা দরকার। সচেতনতা বলতে যে আমার পাশ দিয়ে বা কেউ একটা ডিজে বাজিয়ে চলে গেল, আমি এখানে শুনলাম বা বাজাচ্ছে ডিজে, আমি কোনো প্রতিবাদ করলাম না। এই ধরনের প্রতিবাদ না করার ফলে কি হয়? দিন দিন ডিজে বা বিভিন্ন শব্দ দূষণ যেগুলো সেগুলো কিন্তু বাড়তেই থাকে। কিছু কিছু ব্যক্তি বা কিছু কিছু জনসাধারণ এক্ষেত্রে অসুবিধা উপভোগ করে। আমার মনে হয় সকলে উপভোগ করে, অনেকেই প্রতিবাদ করে, অনেকে প্রতিবাদ করে না। তো শব্দ দূষণের বিষয়ে আমি একটা ওইখানে উদাহরণ দিচ্ছি, হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে বিষয়টি, এবং সে সম্পর্কে আমি কিছু একটু বলছিও। যেমন তপনে, আমি তপনেরই ছেলে, আগে কিন্তু এই ধরনের যে বিভিন্ন বিশেষ করে ধর্মীয় যে আলোচনা বা ধর্মীয় যে মন্দির বা মসজিদ থেকে সকালবেলা বা রাত্রিবেলা মাইকিং চলে, ধর্মের নামে সেগুলো দীর্ঘক্ষণ ধরে চলে, যেটা অনেকের কিন্তু অসুবিধা হয়। অনেকে প্রতিবাদ করতে চায়, অনেকে করে না। আমি শুধু এইটুকু বলে রাখি, ভারতের সংবিধানের যে বিভিন্ন আইন অনুসারে বলা আছে, সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট আছে 2005 সালে, যে রাত্রি 10টা থেকে 6টা পর্যন্ত কোন রকম মাইক বা ডিজে বাজানো যায় না। অথচ আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে তপনে ভোর 4টা থেকে শুরু হয়ে যায় এবং রাত্রি 10টা বা 8টা পর্যন্ত চলে, ঘ্যান 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 চলতে থাকে। তো আমার প্রশ্ন কোনো ধর্ম বা কোনো ধর্মকে আঘাত করার নয়, আমার প্রশ্ন যে এখানে যে পরিবেশ সংক্রান্ত যেহেতু আলোচনা হচ্ছে, আর আমাকে যখন বলতে বলা হয়েছে, তো আমি বিষয়টা জনসাধারণের সামনে তুলে ধরবই। যে আজকে যারা ধর্ম পালন করছেন বা রাজনৈতিক, বিশেষ করে রাজনৈতিক নেতাদের কোনো আলোচনা করতে গেলে পারমিশন নিয়ে আসতে হয় প্রশাসনের কাছ থেকে। কিন্তু আমার মনে হয় না যে বিভিন্ন ধর্মীয় সভা বা বিভিন্ন মসজিদে যে মাইকিংটা চলে একদম হাই ভোল্টেজে, সেটা কিন্তু সম্পর্কে তাদের কাছে পারমিশন থাকে কি থাকে না আমার জানা নেই। কিন্তু আমি যেহেতু বলছি যে রাত্রি 10টা থেকে সকাল 6টা পর্যন্ত এই ধরনের মাইকিং বা কোনো ধর্মীয় অনুষ্ঠান উচ্চ স্বরে করা যায় না। আপনারা গুগলে বা সুপ্রিম কোর্টে জাজমেন্ট ঘাটলেই দেখতে পারবেন। আর এইভাবে মাইক বা বিভিন্ন প্রচার সভা করতে গেলেও তার একটা নির্দিষ্ট সীমারেখা বা বেঁধে দেওয়া আছে আমাদের ভারতের আইনে, যেটা হলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে হলে 75-এর বেশি ডেসিবেল সেটা হবে না দিনের বেলায়, রাত্রিবেলা হচ্ছে 65। আর সাধারণ যে আমাদের এখানে যেমন সাধারণ এখানে 65 দিনের বেলা, রাত্রিবেলা হচ্ছে 55। আর সাইলেন্ট প্লেস যদি হয় সেখানে 55 এবং 40। কিন্তু আমার মনে হয় না এই সমস্ত জায়গাতে যে বিভিন্ন শব্দ দূষণ হয় সেগুলো একটাও নিয়ম মাফিক হয়ে থাকে। তো আমার কাছে এইটুকু আবেদন যে আপনারা বিশেষ করে যারা এই যে বিভিন্ন মাইকিং বা ডিজে বা আতশবাজি, একজনের আনন্দেও অপরের ব্যাঘাত ঘটানো, সেটা কিন্তু কখনোই করানো যায় না। আমাদের সংবিধানের 19 নম্বর ধারা অনুসারে আমরা মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, কিন্তু মত প্রকাশ করতে গিয়ে কখনো 21 নম্বরে লাইফ লিবার্টিকে কখনো বঞ্চিত করতে পারি না। অর্থাৎ প্রত্যেকেরই
যে ব্যক্তিগত যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে ব্যাঘাত ঘটিয়ে কোনো ধর্মীয় অনুষ্ঠান, আতশবাজি বা শব্দ দূষণ আমরা করতে পারি না, যেটা আইন বিরোধী, এবং এটা আমরা অনেকেই জানিও না। তো এইটুকুই আমার জনসাধারণের কাছে বলার, যে যারা ধর্ম পালন করছেন তারা নির্দিষ্ট এরিয়াতে সারাদিন সারা রাত্রি ধর্ম পালন করুন, কিন্তু নিয়ম মেনটেন করে। নিয়ম বলতে যেটা বলা আছে 65 ডেসিবেল থেকে 55 ডেসিবেলের মধ্যে শব্দ রাখা, এবং রাত্রি 10টা থেকে 6টা পর্যন্ত শব্দ দূষণ না করা। তার একটা উদাহরণ দিচ্ছি, যারা আপনারা রাত জেগে পড়াশোনা করেন, বা আমি নিজে ব্যক্তিগতভাবে আমার ঘুমাতে 12টা বেজে যায়, অতএব 7 ঘন্টা বা 8 ঘন্টা যদি আমার ঘুমাতে হয়, আমাকে 7টা পর্যন্ত ঘুমাতেই হবে, নাহলে আমার স্বাস্থ্য ঠিক থাকবে না। এবার 4টার সময় আশপাশে যদি কোনো মাইকে ভেঙে আমার ঘুমটা ভেঙে দেয়, আমার কিন্তু সেটা বিরক্তকর, অস্বাস্থ্যকর। আমি এই কারণেই বললাম যে কারো আনন্দ বা কারো 19 নম্বর ধারা প্রয়োগ করতে গিয়ে 21 নম্বর ধারাকে কিন্তু বঞ্চিত করা যায় না, যেটা আপনারা সংবিধান খুলে দেখতে পারেন। আর আমি যদি এখানে কারো যদি কিছু, যেটা যদি কোনো মানে ধরেন বেআইনি কিছু বলে থাকে, আমি এখানে প্রস্তুত আছি, কেউ যদি ডিবেট আসতে পারেন, আমি তার সাথে ডিবেট করতে রাজি আছি। তো যেহেতু একটা পরিবেশ সংক্রান্ত বিষয়, অর্থাৎ জল দূষণ, বায়ু দূষণ এবং শব্দ দূষণ, আর বায়ু দূষণ সম্পর্কে একটু বলি। আমরা অনেক ভালো জায়গাতেই আছি, আগামী দিনে কতটা থাকতে পারবো সেটা জানি না। আপনারা খবরে দেখতে পাচ্ছেন দিল্লির পরিস্থিতি কি, দিল্লি, নয়ডা, গুরগাঁও, যেখানে শব্দের যে এয়ার ইন্ডেক্স, যেটা কোয়ালিটি ইন্ডেক্স যেটাকে বলা হচ্ছে, 600 পার হয়ে গেছে, 600 থেকে 700-র কাছাকাছি। যেখানে 50 পর্যন্ত হচ্ছে একটা লিমিটেশন, 50 পর্যন্ত স্বাস্থ্যকর, তারপর থেকেই সেটা অস্বাস্থ্যকর। যেখানে সেখানে আপনারা দেখতে পাবেন, মানে গুগলে দেখেন বা খবরে দেখতে পাচ্ছেন, দিল্লিতে কালকেই যেটা দেখলাম 522, নয়ডাতে প্রায় 600, আর গুরগাঁয় কালকে সব থেকে বেশি ছিল, প্রায় 700-র কাছাকাছি। যেখানে মানে বাইরে বেরোলেই লোকের মধ্যে অ্যালার্জি ভাব, ডাক্তার আমাদের কিছুক্ষণ আগে বললেন যে অ্যালার্জি বা সর্দি কাশি এই ধরনের রোগগুলো হচ্ছে, এবং আগামী দিনে এই রোগের ফলে অনেক ব্যক্তি বা ভারতবর্ষের প্রচুর মানুষ অসুস্থ হয়ে যাবেন। যদিও এখনো কলকাতা আমাদের সেই জায়গা থেকে পৌঁছায়নি, কিন্তু আমার মনে হয় না বেশি দিন সেই জায়গায় আর থাকতে পারবে। এবং কলকাতার পাশাপাশি আমরা যে অঞ্চলে থাকি, এগুলো তো হয়তো ধীরে ধীরে সেই জায়গাতে চলে আসবে। তো এই পরিবেশগুলো যাতে নষ্ট না হয়, আমরা যাতে নষ্ট না করি, সেইটার জন্যই কিন্তু আমাদের সচেতনতা। আমি টিভিতে একটা খবরে দেখেছি, একটা আপনারা হয়তো অনেকে জানেন, বা আমি উদাহরণটা দিচ্ছি একটু, যেটা ব্যাঙ্গালোরে একটা ঘটনা ঘটেছিল, আপনারা অনেকে দেখেছেন হয়তো, যে একজন ব্যক্তি পিৎজা খেয়ে সে পিৎজার খামটা রাস্তায় ফেলে দিয়ে গিয়েছিল। তো সেই খামটা একজন ব্যক্তি যখন দেখার পরে দেখবে রাস্তার মধ্যে সে খামটা পড়ে আছে, পিৎজা কোনো দোকান থেকে নিয়ে গাড়ির মধ্যে খেয়ে সেটা ফেলে দিয়েছে। তো খামটা দেখার পরে সেখানে সেই লোকটার ফোন নাম্বার এবং তার নাম ধাম পেয়ে যায়। তো সঙ্গে সঙ্গে যে ব্যক্তি দেখলো যে জায়গাটা নোংরা করলো রাস্তায়, তাকে ফোন করে। তিনি তখন মোটামুটি 40 কিলোমিটার বা 20 কিলোমিটার দূরে চলে গেছেন। তাকে ফোন করে বলেন যে দাদা, আপনি নোংরা করে গেছেন রাস্তা, আপনি এটা এসে পরিষ্কার করে যান। লোকটি আসতে অস্বীকার করে। তিনি বললেন যে আমার পক্ষে সম্ভব নয়, আমি মোটামুটি 20-25 কিলোমিটার দূরে চলে আসছি যেখানে সে ফেলেছে। তিনি সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে, ব্যাঙ্গালোরে ঘটনা, কর্ণাটকে, সেখানে সোশ্যাল মিডিয়াতে সেটা দিয়ে দেয় এবং বলে যে ওই এরিয়াতে যারা বসবাস করে তাদের সকলকে বলে যে এই নম্বরে ফোন করে ওনাকে বিরক্ত করে ওই কাজটা করতে বাধ্য করান। এবং সঙ্গে সঙ্গে বিভিন্ন ব্যক্তিরা যখন ফোন করার ফলে লাস্টে ওই ব্যক্তি প্রায় 80 কিলোমিটার দূরে চলে গিয়েছিল, এবং 80 কিলোমিটার থেকে গাড়ি নিয়ে ঘুরে এসে সেই যে পিৎজা রাস্তার মধ্যে ফেলে দিয়ে গিয়েছিল রাস্তার পাশে, সেইটা তুলে পরিষ্কার করে যায়। তাহলে জনসাধারণ বা জনসচেতনতা সেইটা কিভাবে প্রভাব ফেলতে পারে, সেইটা কিন্তু আমরা মানে সাধারণ মানুষ দেখতে পেয়েছি। এবং আর একটা উদাহরণ দিচ্ছি আমি এখানে, যে আমরা আমাদের ভারতবর্ষের সংবিধানের 4th স্তম্ভ, সেটা হলো সংবাদ মাধ্যম। আপনারা দেখেছেন মহারাষ্ট্রে অর্ণব গোস্বামীকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে, রিপাবলিক চ্যানেলের এডিটরকে, সেটা নিয়ে আপনারা টিভি খুললে দেখতে পাবেন যে মানে সঠিক কথা বলা বা তার নিয়ে অ্যানালাইসিস করার জন্য তাকে একজন সরকার জনপ্রতিনিধি হিসেবে জনগণ যাকে দাঁড় করালো, সেই সরকার কিভাবে তাকে হ্যারাসমেন্ট করাচ্ছে, এবং আজ পর্যন্ত তার সেখানে মানে বেল হয়নি। কিন্তু একজন জার্নালিজম, অর্থাৎ তার যে সততা বা তার যে অ্যানালাইসিস, সেটাকে
আমার মনে অনেকের ভালো লেগেছে জন্য সারা ভারতবর্ষে যেভাবে এবং ওয়ার্ল্ডে যেভাবে তার হয়ে মানে সকলেই প্রতিবাদ করছে, সেটাও আমাদের ভারতবর্ষে একটা দেখার বিষয়। আমি এই উদাহরণটা এই কারণে টানলাম যে এখানে এটা টানা ঠিক ব্যাঠিক সেটা আমি বলছি না। আমার প্রশ্ন হচ্ছে, আজকে যদি জনগণ সচেতনতাভাবে এগিয়ে আসে, তাহলে সাধারণ পাবলিক যারা যে কাজটা করবে সেটা কিন্তু আরেকবার ভাববে। এবং ভালো কাজ করতে গেলে সত্যের কিছু বাধা আসতে পারে, কিন্তু সত্যের জয় শেষে হবেই। আজকে আমরা এখানে অনেকেই উপস্থিত মানে দেখলাম কয়েকজন আছে। এরপরে এই ধরনের আলোচনা যখন হবে কমিটির তরফ থেকে যখন করা হবে, তখন দেখবেন জনগণের সংখ্যাটা অনেক বেশি হবে। কারণ যারা এখানে এসেছেন তারা কিন্তু কোনো স্বার্থ নিয়ে আসেননি এখানে। পরিবেশগত মানে কোনো রাজনৈতিক নেতা বা কোনো ধর্মীয় সভা না, একটা পরিবেশ কিভাবে সুস্থ রাখা যায় সেই আলোচনার জন্যই এখানে সকলেই উপস্থিত হয়েছে। যাই হোক, আলোচনা করতে গিয়ে হয়তো বা আমার আলোচনা অনেকের ভালো না লাগতে পারে, তার জন্য আমি দুঃখিত। কিন্তু আমার যেটা মনে হয়েছে ব্যক্তি স্বাধীনতা হিসাবে আমার বলার, সেটা আমি বললাম। এইটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ। তপনডিঘি পরিবেশ সুরক্ষা সমিতির পক্ষ থেকে বালাপুর স্কুলের টিচার ইনচার্জকে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। উপস্থিত দর্শকের মধ্যে থেকে যদি কেউ কোনো বক্তব্য রাখতে চান এই আজকের আলোচনা সভায়, তাহলে আমরা তাকে স্বাগত জানাবো। যদি দর্শকের মধ্যে কেউ থাকেন এই আলোচনা সভায় অংশগ্রহণ করার জন্য, তাকে আমরা স্বাগত জানাবো। না হলে আমরা আজকে আমাদের তপনডিঘি পরিবেশ সুরক্ষা সমিতির সভাপতি মাননীয়া পদ্মাবতী বর্মন মহাশয়কে কিছু বলবার জন্য অনুরোধ করছি। উপস্থিত সবাইকে শ্রদ্ধা নমস্কার। শিক্ষক বাবুরা এবং ডাক্তারবাবুরা খুব সুন্দর আলোচনা করেছেন। আমাদের পরিবেশ, যাই হোক, দিল্লির পরিবেশটা আমাদেরকে খুব চিন্তার মধ্যে ফেলে। কিন্তু আমি বাইরে যাব না, আমি আমার তপনের পরিবেশের কথাই বলবো। যেমন তপনদিঘি আমার প্রধান লক্ষ্য, যে তপনদিঘি কীরকম, যে তপনদিঘির জল আমরা ব্যবহার করতে পারি না দূষণের কারণে, নোংরার কারণে। একটা মরুভূমি এরিয়ার মতো আমাদের তপনটা। ট্যাপের জলগুলো আমরা ঠিক মতন পাই না। যে আমরা দিঘির জলটাকে ব্যবহার করব, সেই সুবিধাটা আমাদের কাছে নাই। এই লক্ষ্য নিয়েই আমরা প্রথমে আমাদের সমিতিটা গড়েছিলাম। এখন দিঘিটাও যখন পরিবেশের মধ্যেই পড়ে, সেজন্য আমরা দিঘি ও পরিবেশ সম্বন্ধে সচেতনামূলক, যে আমার স্নেহের শিক্ষক বললেন যে আমাদের আইন আছে যে শব্দ দূষণ করা যাবে না, বা কোন সময়ে কত পরিমাণ শব্দ আমরা উঁচুতে বা নিচুতে বাজাবো, এই আইন আছে। কিন্তু আইনটাকে ফলপ্রসূ করবার জন্য জনগণকেই তৈরি থাকতে হবে, প্রশাসনকে তৈরি থাকতে হবে। আমরা আমাদের সমিতির পক্ষ থেকে প্রশাসনকেও বলেছিলাম, তারা যে কোনো কারণের জন্য উপস্থিত হতে পারেনি। আমরা তাদেরকে জানাতে চাই, এই যে আমাদের যখন জল ঢালা একটা প্রচলন চলে, শিবের মাথায় জল ঢালা, তখন এত খুব উচ্চ স্বরে যে ডিজে বাজিয়ে এই তপন থানার উপর দিয়েই যায়। খুব সত্যি সারা রাত ঘুমানো যায় না, রাস্তার ধারে বাড়ি আমাদের। তাহলে আমি ঘুমোতে পারি না, তাহলে আমার মতো আরও যারা আছে তারাও ঘুমোতে পারে না। আমি প্রশাসনকে বলবো, প্রশাসন
হস্তক্ষেপ চাইবো এই বিষয়টা নিয়ে, যে আমরা তপন থানার পাশেই বাড়ি, তপন থানা এই বিষয়টাকে দেখবেন। যেমন আমাদের আইন আছে, আইনটাকে কার্যকর করার দায়িত্বও যেমন প্রশাসনের তেমনই জনগণের। যেমন বললেন যে একটা খোসা রাস্তার মধ্যে ফেলে দিলে সেখানকার জনগণ সচেতনভাবে তাকে নোয়াটাকে তুলতে বাধ্য করেন, কিন্তু আমাদের এখানে হামেশাই নোংরা। এই চৌরঙ্গি থেকে থানা মোড় থেকে স্কুল মোড় অবধি এত নোংরা। আমরা বারবার প্রশাসনের কাছে এটা আমরা বলেছি যে এই নোংরা আবর্জনাগুলোকে ঠিক মতন ডিসপোজাল করা, কিন্তু সেই বিষয়টা এখনো আমরা করে উঠতে পারিনি। প্রশাসনের কাছে আমরা বারবার দরবার করেছি আমরা। যাই হোক, তাহলে এই যে শব্দ দূষণ, যে সত্যি শব্দ দূষণটা বাচ্চা, বৃদ্ধ, যুবা সবাইকেই পীড়া দেয়। এই বিষয়টা প্রশাসন যেমন কঠোরভাবে যদি করতে চায় করতেই পারে, আর জনগণ সেক্ষেত্রে কিছু না কিছু বাধ্য হবেই। কেননা প্রত্যেকের ঘরে শিশু আছে, প্রত্যেকের ঘরে বৃদ্ধ বৃদ্ধা আছে। তাহলে সেই বিষয় নিয়ে আমরা যদি একটু সচেতন হই, দিনটাকে যেমন বললেন আমাদের শিক্ষক মহাশয় যে আমরা এই যে দিনগুলোকে, পুজোর দিনগুলোকে আমরা অন্যভাবে কাটাতে পারি, সত্যিই পারি আমরা। যেন আলোর ঝলমালানি, যে আমরা বুঝি না যে আকাশে রাত্রেবেলা চাঁদ উঠছে কিনা, তারা উঠছে কিনা। এই যে তারার যে আকাশ ভরা সূর্য তারা, রবি ঠাকুরের যে তারার যে আকাশে তারা আছে, বা কোন তারা কোন দিকে ওঠে, আমরা তারা দেখে সকালে ওঠা বা ভোরবেলা ওঠাকে আমরা নির্ণয় করতাম, সেই বিষয়টা এখন নাই আমাদের মধ্যে। শিক্ষক মহাশয় খুব ভালো বলেছিলেন, খুব ভালো লাগছিল আমার, যে এই যে বিষয়গুলো আমরা শুধু আমার নিজের জায়গাটুকু যদি আমরা দেখি, এই তপন বিষয়টাকে যদি আমরা দেখি পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা প্রত্যেকটা বাড়ির সামনে, প্রত্যেকটা দোকানের সামনে এর আগেও বলেছিলাম, আমাদের এখানেই অনুষ্ঠান হয়েছিল, যে আমরা নিজের নিজের জায়গাগুলোকে যদি পরিষ্কার রাখি, তাহলে কিন্তু আমাদের এই যে তপনে যারা ডাক্তারবাবুর বাইরে থেকে এসছেন, শিক্ষক মশাই বাইরে থেকে এসছেন, গাড়ি থেকেই নেমে দেখবেন যে না, আমাকে তপন আহ্বান করছে। এটা একটা নেমেই একটা সুন্দর আবহাওয়া, পরিবেশ একটা যেন হাসবে, সবাই আনন্দে উৎফুল্ল হবে। এই যে বিষয়টা, পরিচ্ছন্নতাটা সব থেকে, যে পরিচ্ছন্নতাটা যেমন একটা ভালোবাসার জিনিস, যে শিশু, ডাক্তারবাবু বলছিলেন শিশু আমাদের ভালোবাসার জিনিস, যে পরিচ্ছন্নতাটা যখন থাকবে আমাদের মানে গোটা তপনের মধ্যে, তাহলে সেখানেই শহর গ্রাম সবটাই যেন সুসজ্জিত মনে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের জনগণকেই সেই দায়িত্বটা নিতে হবে। যেমন আইন বলা আছে, আইনটাকে কার্যকর করার জন্য জনগণকেই সচেষ্ট হতে হবে। যাই হোক, আমরা অনেক সময় ধরে আলোচনা করছি, সবাইকে আমরা সুস্থ থাকব, আমরা আতশবাজি জ্বালাবো না, যতটা পারি কম করব। আমরা প্রতিবেশীকে, পাশের বাড়ি যে ছেলে বা মেয়ে যারা বা বাচ্চা আতশবাজি জ্বালাতে চায় বা কিনতে চায়, তাদেরকে আমরা আজ থেকেই বলবো এটা এইভাবে করলে এটা হয়। এটা যতটুকু আমরা পারি তাদেরকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। হয়তো আমরা যদি দুজনকেও বা একজনকেও আতশবাজি কিনতে বা ফটকা ফাটাতে আমরা রাজি করাতে, ফটকা যেন না ফাটায় সেটা যদি আমরা বোঝাতে পারি, তা সেখান থেকে বিরত থাকতে আমরা যদি রাজি করাতে পারি, তাহলে আমাদের সফলতা আসবে। একজন দুজন করে যে প্রত্যেকের ভার নেই আমরা, তাহলে আমাদের যে কর্মপন্থা আগামী দিনে আরও একটা সাফল্য পাবো, এই আশা রেখে সবাই আমরা সুস্থ থাকব, শান্তিতে থাকব, সবার ঘুম নির্দিষ্ট সময়ে, পড়াশোনা, খাওয়া দাওয়া, সবাই সুস্থ থাকবো, এই আশা রেখে তপন দিঘি ও পরিবেশ সুরক্ষা সমিতির পক্ষ থেকে সবাইকে আর একবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ পদ্মাবতী বর্মন মহাশয়কে।
তপনদিঘি ও পরিবেশ সুরক্ষা সমিতির প্রধান উদ্দেশ্য ছিল তপনদিঘির সংস্কার, সঙ্গে পরিবেশকে রাখা পরিষ্কার। আমরা এই তপন চৌরঙ্গিকে একাধিকবার পরিষ্কার করেছি, কিন্তু আজও দেখছি, দোকানদারকে আমরা তখন বলেছিলাম যে আজকে আমরা পরিষ্কার করে দিচ্ছি, আপনারা দোকানের সামনে পরিষ্কার রাখবেন, কিন্তু কেউ আমাদের কথা শোনেনি, সকলেই পরিবেশ দূষণ করছে। তবুও আমরা কিন্তু আশা ছাড়িনি, আমরা পিছনে লেগেই আছি। এই উপলক্ষে আমরা আগামী দীপাবলি উৎসবে যাতে আতশবাজি ও শব্দবাজি না করা হয়, ব্যবহার করা হয়, তার জন্য আমরা প্রতীক হিসাবে আমাদের মেয়েরা মাটির প্রদীপ বিতরণ করছে, প্রত্যেক মেয়েদের মধ্যে 2টো করে। আপনারা প্রত্যেকে মাটির প্রদীপ জ্বালাবেন, এটা স্বাস্থ্যসম্মত। আমাদের আলোচনা প্রায় শেষের দিকে। এবারে বক্তব্য রাখবেন আমাদের তপনদিঘি পরিবেশ সুরক্ষা সমিতির সেক্রেটারি মহাশয় মাননীয় অলোক সরকার, ওনাকে বলবার জন্য অনুরোধ করছি। মঞ্চে উপবিষ্ট মাননীয় ডক্টর গণেশ সরদার মহাশয় এবং প্রমোদ দাশগুপ্ত স্মৃতি বিদ্যাপীঠ হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী দিবেন্দু সরকার মহাশয় আমাদের আলোচনায় উপস্থিত ছিলেন আমাদের ব্লক প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক শ্রী শেখর পার মহাশয়। যেভাবে আসন্ন দীপাবলি বা আমরা দিওয়ালি যেই বলি না কেন, সেখানে যে শব্দবাজি বা আতশবাজির যে কুফল, কেন বারবার করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে সেই বাজি, পুরানো বাজি ব্যবহার করা, বাজি বিক্রি নিষিদ্ধ করেছে, সে সম্পর্কে সবিস্তারে ওনারা আলোচনা করবেন। তো ওনাদের আলোচনা থেকেই কয়েকটা সূত্র উঠে আসলো। প্রাণী সম্পদ আধিকরণ উনি বললেন যে আমরা যে বিভিন্ন যে আমাদের পোষ্য প্রাণী বা বাড়ির আশপাশে যে কুকুর বা পাখি, এদেরকে কি আমরা শান্তিতে থাকতে দিতে পারি না? পৃথিবীতে তো বাঁচার অধিকার সবার আছে। আমরা মনুষ্য জাতি জীববিজ্ঞানের ভাষায় বলা যেতে পারে যে সর্বশ্রেষ্ঠ। তা আমরাই পারি একমাত্র এই জীবজগৎকে রক্ষা করতে। তো উনি খুব সুন্দরভাবে বললেন যে শুধু চিৎকার করে বা কোর্টের হস্তক্ষেপে আমরা এই যে বাজি বা শব্দ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারবো না, আমাদেরকে এনগেজ থাকতে হবে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে। তো সেই বার্তাটাই আমি আরেকবার তপনবাসীর কাছে, সমগ্র মনুষ্য জাতির কাছে বলতে চাই যে আমরা দীপাবলিতে শব্দবাজি, আতশবাজি এতদিন ধরে ব্যবহার করে এসেছি, সেই ট্র্যাডিশন থেকে একটু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে আমাদেরকে অন্য কাজে নিজেদেরকে ইনভলভ হতে হবে। উনি একটা কথা বললেন, আমরা আলপনা দিতে পারি, আমরা রঙ্গোলি তৈরি করতে পারি, বাড়ির ছোট ছোট বাচ্চাদেরকে সেই কাজে এনগেজ করতে পারি, যাতে তারাও শেখে যে না, আতশবাজি পোড়ানো পরিবেশের পক্ষে ভয়ঙ্কর বিষয়। ডাক্তারবাবু বললেন যে পরিবেশকে রক্ষা করতে হবে। সত্যি তো, পরিবেশে যদি না থাকে আমরা বাঁচবো কোথায়? আমরা কি পিঠে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে ঘুরে বেড়াবো? আজকে আমাকে মুখে মুখোশ পরে, মাস্ক পরে কিছু কথা বলতে হচ্ছে, সবসময় চলতে হচ্ছে মানে সকলকে। কারণ কি? করোনা মহামারী। এই করোনা মহামারীর মধ্যে পরিবেশকে যদি আরও সুস্থিরভাবে রাখতে হয়, আরও যদি দূষণ যদি না করি, আমরা সুস্থভাবে বাঁচতে চাই, তাহলে পরে এই পটাকা, এই যে শব্দবাজি, আতশবাজির ব্যবহার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। দিবেন্দু স্যার বললেন যে প্রকৃতির মধ্যে যে কত কীট পতঙ্গ, সেই জোনাকিরা যে মিটমিট করে আলো দেয়, সেটা কি দিওয়ালির থেকে কি খুবই কি কম?
আমরা কি সেই প্রকৃতি কি ফিরিয়ে দিতে পারি না? আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। জুদাকিরা এসে আমাদেরকে বলবে না, জুদাকিরা এসে আমাদেরকে আন্দোলন করবে না, জোনাকিরা এসে পাখিরা এসে বলবে না যে আমাদেরকে বাঁচাও। উপলব্ধিটা আমাদেরই করতে হবে। সরকারের তরফ থেকে বিভিন্ন আইন আছে, রেগুলেশন আছে, অ্যাক্ট আছে, প্রশাসনের তরফ থেকেও সদিচ্ছা আছে, কিন্তু সর্বাগ্রে আমাদেরকে এগিয়ে আসতে হবে যে আমরাই পারি এই প্রকৃতিকে বাঁচাতে। আর প্রকৃতি যদি না থাকে আমরা এই মানুষ্য জাতীয় থাকবো না। তাই শব্দবাজি হোক, আতশবাজি হোক, যেটা আমরা ব্যবহার করে এসেছি মানে সেটাই আমাদেরকে ব্যবহার করতেই হবে, এই মনোবৃত্তি থেকে আমাদেরকে দূরে সরে যেতে হবে। বিজ্ঞানের যুগে অবশ্যই আমরা বিজ্ঞানকে ব্যবহার করব। সেই ছোটবেলায় আমরা পড়েছিলাম যে বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ। বিজ্ঞানকে আমরা আশীর্বাদে রূপান্তর করব, বিজ্ঞানের অভিশাপকে আমরা কখনোই কাজে লাগাবো না। যে বাজির মধ্যে, আতশবাজির মধ্যে যে ফসফরাস স্যার বললেন, যে সালফার, বিভিন্ন যে কেমিক্যাল থাকে, হার্মফুল কেমিক্যাল, যেটা টক্সিফিকেশন করে, বাতাসকে দূষিত করে, বাতাসের সঙ্গে সঙ্গে রেইনফলের সঙ্গে মাটিকেও দূষিত করে। আমাদের খাদ্যের মধ্যে দিয়ে আমাদের শরীরে চলে আসে, আমাদের যে বাতাস নেই আমরা অক্সিজেনের সঙ্গে সঙ্গে আমাদের শরীরে ঢোকে, এবং যেটা বায়োলজির ভাষায় বলে বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন হচ্ছে। তো এই যে বায়ো অ্যাকুমুলেশন হচ্ছে, বায়ো ম্যাগনিফিকেশন হচ্ছে, এ থেকে তো আমাদেরকে মুক্তির উপায় এ সমস্ত পদার্থ থেকে নিজেদেরকে, পরিবেশকে বাঁচাতে হবে। তা বাঁচাতে চাইলে তো পারবো না, আমাদেরকে এইসব জিনিস ব্যবহার করা থেকে দূরে আসতে হবে। তাই এই ছোট্ট আলোচনা সভার মাধ্যমে আমাদের যতটুকু সাধ্য, এই প্রচেষ্টার মাধ্যমে আমরা জনগণের সামনে আমারই দাদা, আমারই ভাই, আমারই কাকা কাকিমা সবাই তপনবাসীর উদ্দেশ্যে এই একই বার্তা দিতে চাই। আসুন আমরাও বাঁচি, আমরাও সুস্থভাবে থাকি, পরিবেশও সুস্থভাবে যেন থাকে। মানুষও থাকুক, পরিবেশও বাঁচুক, পাখিও বাঁচুক, পতঙ্গও বাঁচুক, প্রত্যেকে থাকুক। আমরা তৈরি করেছি তপন দিঘিও পরিবেশ সুরক্ষা সমিতি। কিসের প্রয়োজনে? সুরক্ষার প্রয়োজনে, আমাদের প্রজন্মকে টিকিয়ে রাখার জন্য। আমাদের সামনে আমাদের তপনের গর্ব, জেলার গর্ব, রাজ্যের গর্ব তপন দিঘি আজকে কলঙ্কিত। তপন দিঘি পরিষ্কার হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। প্রশাসনের তরফ থেকে, ঠিকাদার সংস্থার পক্ষ থেকে মাইকিং হচ্ছে, আমরা আবার পরিষ্কার করব। কিন্তু বারবার আমাদের এই পরিবেশগত বার্তা প্রশাসনের উদ্দেশ্যে, সংস্থার উদ্দেশ্যে, সকলের উদ্দেশ্যে, যে পরিষ্কার করতে হলে বিশেষজ্ঞ ব্যক্তিদের পরামর্শ অনুসারে পরিষ্কার করা হোক। এ তো ছেলে খেলা নয়। তপন দিঘি একটা ঐতিহ্যবাহী দিঘি, এটা রাজ্যের সম্পদ, জেলার সম্পদ। এই তপন দিঘিকে নিয়ে হাসি খেলা করা, ঠাট্টা করা, মজা করা বিষয় নয়। এই জেলার মধ্যে একমাত্র তাম্রলিপি যেটা তপন দিঘি থেকে উদ্ধার হয়েছিল, যার মাধ্যমে আমরা জানতে পেরেছি তপন দিঘি 1000 বছরেরও পুরনো দিঘি। এই জেলার ঐতিহ্য, এবং এই ঐতিহ্যকে রক্ষা করা এই শুধু তপন দিঘি পরিবেশ সুরক্ষা সমিতির উদ্দেশ্য নয়, প্রত্যেকটা তপনবাসীর, প্রত্যেকটা জেলাবাসীর যেন উদ্দেশ্য হয় এই তপন দিঘির অস্তিত্ব আগে, পূর্বে যেরকম ছিল ঠিক সেরকমই যেন থাকে। তপন ব্লক রাজ্যের মধ্যে অন্যতম, অনুন্নত ব্লক। আমরাও চাই তপন ব্লকে উন্নতি হোক, ডেভেলপমেন্ট হোক, তপন দিঘিকে মৎস্য চাষের আওতায় নিয়ে এসে মাছ চাষ হোক। তার মানে এই নেই যে ঐতিহ্যকে নষ্ট করে, পরিবেশকে নষ্ট করে উন্নয়ন হোক। পরিবেশে একটা কথা সবসময় আলোচিত হয়, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, স্থিতিশীল উন্নয়ন। উন্নয়ন হবে পরিবেশকে ঠিক রেখে, পরিবেশকে ধ্বংস করে নয়। তপন দিঘির জলাশয় আমরা বারবার প্রশাসনের কাছে
প্রশাসনের সর্বোচ্চ স্তরে পর্যন্ত আমরা বার্তা দিয়েছি, তপনদিঘির জলাশয় বহু বড় জলাশয়, এই জলাশয়কে সংকুচিত করা যাবে না। আপনারা ডেভেলপমেন্টাল ওয়ার্ক করুন, আপনারা কনস্ট্রাকশন ওয়ার্ক করুন, বিয়ন্ড দ্য তপনের যে জলাশয়, দিঘির জলাশয়, তার বাইরে করুন। তপন দিঘির পাড়ে মৎস্য দপ্তরে প্রচুর জায়গা আছে, আমরা মৎস্য দপ্তরের সর্বোচ্চ পর্যায়ে আমরা সে বার্তা দিয়েছি যে কনস্ট্রাকশন করতে হলে পরে তপন দিঘির পরিবেশকে ঠিক রাখতে হবে, ও তপন দিঘির পাশে যে মৎস্য দপ্তরের প্রচুর জায়গা পড়ে আছে সেখানে কনস্ট্রাকশন হোক। এই সমস্ত বার্তা আমরা একটা মঞ্চ থেকে দেওয়ার চেষ্টা করেছি, মানে এটা আমাদের বার্তা নয়। আমি সকলের কাছে আমার এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে তপন দিঘি ও পরিবেশ সুরক্ষা সমিতি তপনের যে পরিবেশ, সেই পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করে। আপনারাও এগিয়ে আসুন। পরিবেশ যদি ঠিক না থাকে তবে কিন্তু কিছুই ঠিক থাকবে না। আজকে দিঘির জলসীমা যেটুকুন কমে গেছে, 500 বছর পর এই একই হারে যদি থাকে তাহলে পরে দিঘি বলে কিছু থাকবে না। আজকে তপন পঞ্চায়েত আছে, 50 বছর পর তপন হয়তো মিউনিসিপ্যালিটি হবে, সেখানে 1 ইঞ্চি জায়গার দাম বিশাল কিছু হবে। আর যদি আমরা তপনবাসীরা যদি সেই কনসেপ্টটাকে যদি মাথায় না রাখি, তাহলে কিন্তু একদিন আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে অভিশাপ দেবে যে আমাদের পিতা, আমাদের ঠাকুর দাদুরা, আমাদের ঠাকুরমারা কি করে গেছে, একটা ঐতিহ্যবাহী দিঘিকে নষ্ট করে গেছে। আমি আজকে এই দিওয়ালির যে উৎসবের আতশবাজি এবং শব্দবাজির পরিপ্রেক্ষিতে দিঘির প্রসঙ্গটা তুললাম, যে পরিবেশ আমাদেরকে রক্ষা করতে হবে, সেটা শব্দ দূষণের মাধ্যমে হোক বা বাজি পুরানোর মাধ্যমে। সেই শব্দ দূষণ, বাজি পুরানো সব কিছুকে বন্ধ করে যেটা সুপ্রিম কোর্টের, হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশকে আমরা অবশ্যই মান্যতা দেব এবং তার কুফলকে আমরা সবিস্তারে এখানে যেটা আলোচনা করলাম, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বাজি পুরানো থেকে, শব্দ দূষণের হাত থেকে নিজেদের পরিবেশকে, তপনের পরিবেশকে, জেলার পরিবেশকে, আমাদের দেশের পরিবেশকে ঠিক রাখার অঙ্গীকার করব। শুধু আইনের মাধ্যমে আমরা যাব না যে আইন আছে তো কি হয়েছে, আইন দেখবে। আইন তো বহু কিছু বলে, কিন্তু আমরা যদি ঠিক না হই তাহলে কিন্তু আইনও কিছু করতে পারে না। আমরা প্রশাসনের কাছে যখনই যাই, প্রশাসন বলে যে মানুষই তো এই সমস্ত কাজ করে। সমগ্র তপনবাসীর কাছে আমাদেরও আবেদন, এবং সেটা করজোড়ে আবেদন, আপনারা এই করোনা মহামারীর মধ্যে বাজি পুরানো থেকে নিজেদেরকে বিরত রাখুন। ব্যবসায়ী বন্ধুদের কাছেও আমাদের আবেদন যে করোনা মহামারীর মধ্যে মানুষেরা সুস্থ শরীরে বেঁচে থাকতে পারে, আপনারাও বাজি বিক্রি থেকে নিজেদেরকে দূরে রাখুন। এবং তপনের সুস্থ পরিবেশের কামনা করে আমাদের যে আজকের এই আলোচনা চক্র, এই বাজি এবং শব্দবাজি যে কুফল, সেই আলোচনা চক্র আমরা এখানে সমাপ্ত করছি। এবং তার সঙ্গে আর একটা বার্তা দিচ্ছি যে আগামী 23 তারিখ তপন দিঘি পরিদর্শনে আসছে হেরিটেজ সোসাইটি। আমরা তপনবাসীরা সে হেরিটেজ সোসাইটিকে সর্বতোভাবে সাহায্য করার জন্য যাতে এগিয়ে আসি, তপনের ঐতিহ্য, তপনের হেরিটেজ, এই তপন দিঘিকে বাঁচানোর জন্য তাদেরকে আমাদের মনের কথা, আমাদের যে ইচ্ছা, সেই ইচ্ছাটা ওনাদের কাছে আমরা প্রকাশ করি। সেই বার্তাটুকুন রেখে আজকে আমার সংক্ষিপ্ত কথা আমি শেষ করছি। আমাদের এই প্রোগ্রামের সর্বশেষ অঙ্ক যেটা আছে প্রদীপ বিতরণ, সেই বিতরণটি হবে। আমি আমাদের যে সঞ্চালক আছে ওনাকে আমি বলার জন্য অনুরোধ করছি। তপনদিঘি ও পরিবেশ সুরক্ষা সমিতির পক্ষ থেকে আসন্ন দীপাবলি উৎসব উপলক্ষে শব্দবাজি বন্ধ করে দীপাবলির উৎসব প্রদীপেই হোক, এই বার্তা রেখে আমরা প্রদীপ বিতরণ করছি।
ইতিমধ্যে আমাদের মেয়েরা বিতরণ করেছে, যদি কিছু বেঁচে থাকে আমরা আরো দেব। সকলেই প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উৎসব পালন করুন, এটাই আমাদের আজকের অঙ্গীকার। সুস্থ থাকুন, সকলেই পরিবেশ দূষণ থেকে নিজেদের মুক্ত রাখুন, সমাজকে মুক্ত করুন, এই বলি বক্তব্য শেষ করছি। নমস্কার।